ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কাছে পরিবেশ ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়টি আলোচনা করছিলাম। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি, সেখানে বর্জ্যের বিভিন্ন প্রকার এবং বর্জ্যের উৎসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমি আরও কিছু বিষয় আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আজকের বিষয়। আজকে আমরা জানব বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে। কাকে বলে দেখো, বর্জ্য পদার্থগুলিকে বিজ্ঞানসম্মত উপায়ে সম্পূর্ণ নিঃশেষ করা অথবা পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে পরিণত করার ব্যবস্থাকেই বর্জ্য ব্যবস্থাপনা বলে। তাহলে কি বলল? বর্জ্য পদার্থ মানে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে বাড়িঘর বা গৃহস্থালী বা কৃষিক্ষেত্র থেকে নিঃসৃত হচ্ছে, সেই সমস্ত বর্জ্যগুলোকে আমরা বিজ্ঞানসম্মতভাবে কী করব? সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেবো, মানে বর্জ্যগুলোকে সম্পূর্ণ একেবারে নষ্ট করে দেবো, অথবা পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে পরিণত করব। মানে যে সমস্ত বর্জ্য আমরা ফেলছি তার থেকে আবার নতুন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা সেই দ্রব্যগুলোকে আবার ব্যবহারের উপযুক্ত করে তুলব। তাহলে এই ব্যবস্থাটাকেই হচ্ছে কি বলে? বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার কতগুলা স্টেপ আছে, আমরা হচ্ছে গিয়ে এখন সেটা দেখি। তো দেখো, এখানে বর্জ্য ব্যবস্থাপনার কতগুলো স্টেপ দেখানো হয়েছে। প্রথম হচ্ছে রিডিউস, তারপর রিইউজ, রিসাইকেল, রিফিউজ, রিকভার। রিডিউস মানে বর্জ্যের পরিমাণটা আমাদের যত সম্ভব কম করতে হবে, তাই তো? মানে আমাদের দ্রব্যগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে দ্রব্যে বর্জ্যের পরিমাণটা হচ্ছে গিয়ে কম হয়। তারপর রিইউজ করতে হবে, মানে রিইউজ বলতে পুনর্ব্যবহার করতে হবে। মানে যে দ্রব্যগুলোকে আমরা ব্যবহার করছি একবার ব্যবহার করেই ফেলে দিই, এরকম না, এমন কিছু দ্রব্য আমাদের ব্যবহার করতে হবে যেগুলোকে আমরা পুনরায় বারবার ব্যবহার করতে পারি। তারপর রিসাইকেল করতে হবে, যেগুলো আমরা ফেলে দিচ্ছি সেই বর্জ্যগুলোকে হচ্ছে গিয়ে তুলে আনবো, তুলে এনে তাকে রিসাইকেল করে আবার নতুন হচ্ছে গিয়ে পদার্থ তৈরি করব। আর রিফিউজ করব, যে বর্জ্যগুলো হচ্ছে গিয়ে ভালো না, পরিবেশের পক্ষে ক্ষতিকারক, সেগুলোকে আমাদের কি করতে হবে? রিফিউজ করতে হবে, মানে পরিত্যাগ করতে হবে। এবং রিকভার করতে হবে। রিকভার মানে বর্জ্যের ভেতরে যে শক্তি থাকে সেই শক্তিটাকে পুনরায় হচ্ছে গিয়ে রিকভার করে আমাদের তাকে আবার নতুন দ্রব্যে রূপান্তর করতে হবে। তাহলে এই 5টা পর্বে হচ্ছে গিয়ে বর্জ্যগুলোকে আমরা আবার হচ্ছে গিয়ে ব্যবহারযোগ্য উপাদানে পরিণত করতে পারি। তো এগুলোই আমরা এখন ডিটেলসে আলোচনা করব। তো এই 5R এর ধারণা দেখবা অনেক বইয়ে 3R আছে, 4R আছে, 5R আছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কি আমরা এখন একটা একটা করে আলোচনা করি। তো দেখো, প্রথম হচ্ছে গিয়ে বর্জ্যের পরিমাণ হ্রাস করতে হবে, মানে রিডিউস করতে হবে, ফার্স্ট আর এটা। তো ফার্স্ট আর বা প্রথম আর হচ্ছে বর্জ্যের পরিমাণটাকে হ্রাস করতে হবে বা রিডিউস করতে হবে। যেসব বর্জ্যদ্রব্য পরিবেশে জঞ্জাল বাড়াচ্ছে তাদের ব্যবহারের পরিমাণ কমাতে হবে। যেমন ধরো প্লাস্টিক, এগুলো কি করি? এগুলো হচ্ছে পরিবেশের জঞ্জালটা বাড়িয়ে তুলছে। আমরা বাজারে যাচ্ছি, পলিথিন ব্যাগে করে জিনিসপত্র আনছি, তারপর হচ্ছে গিয়ে সেই পলিথিন ব্যাগটা আমরা কি করছি বলো? ফেলে দিচ্ছি পরিবেশে, তাই তো? তাহলে সেটা বর্জ্যে রূপান্তর হচ্ছে। আবার থার্মোকল, বিয়ে বাড়িতে থার্মোকলের প্লেট বা অন্যান্য কাজে থার্মোকলের যে বিষয়গুলো হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করছি, ওগুলো আবার আমরা কি করছি? ব্যবহার করে ফেলে দিচ্ছি। তাহলে এই যেসব দ্রব্য পরিবেশে জঞ্জাল বাড়াচ্ছে এর পরিমাণটা যতটা সম্ভব কমাতে হবে, তাকেই বলা হচ্ছে রিডিউস বা পরিমাণ হ্রাস করা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট আর। তো সেকেন্ড আর কি আছে? সেকেন্ড আর মানে পুনর্ব্যবহার করা। মানে একই দ্রব্য, যে দ্রব্যকে পুনরায় ব্যবহার করা যায় তাকে হচ্ছে কি সৃষ্টিশীল উপায়ে একই কাজে বা অন্য কোনো কাজে পুনরায় হচ্ছে কি করতে হবে? ব্যবহার করতে হবে। যেমন ধরো প্লাস্টিকটাকে আমরা হচ্ছে কি আবার ব্যবহার করতে পারি, একে গলিয়ে আবার নতুন প্লাস্টিক তৈরি করে একে ব্যবহার করতে পারি। বা একই ক্যারি ব্যাগ আমরা হচ্ছে কি ব্যবহার করতে পারি অনেকবার, ঠিক আছে? বাজার থেকে জিনিসপত্র আনলাম, আবার পরে যখন বাজারে যাব সেই ক্যারি ব্যাগটা নিয়ে গেলেও হচ্ছে গিয়ে হয়, তবুও জিনিসপত্র হচ্ছে কি আমরা আনতে পারবো। তার মানে একই জিনিস আমরা বারবার একই কাজে ব্যবহার যদি করি তাহলে হচ্ছে গিয়ে দ্রব্যের পরিমাণটা বা বর্জ্যের পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। এরপর পুনর্নবীকরণ মানে বর্জ্যটাকে আবার নতুন করে হচ্ছে গিয়ে তৈরি করব। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো ব্যবহৃত দ্রব্যকে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদে পরিণত করে পরিবেশে ফিরিয়ে আনা। মানে এই ধরো ধাতু, নির্মাণ কার্য থেকে বহু ধাতু নিঃসৃত হচ্ছে, বাড়িতে বিভিন্ন কাজকর্ম থেকে কাঁচ বোতল ভেঙে যাচ্ছে, জানলার কাঁচ ভেঙে যাচ্ছে, এই সমস্ত কাঁচ
বা কাগজ যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করছি, তাই তো, এগুলো অকেজো হয়ে যাচ্ছে, এগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার কি করব বলো, রিসাইকেল করব, নতুন করে হচ্ছে কি আবার ফিরিয়ে আনবো। এই ফিরিয়ে আনার হচ্ছে কি প্রক্রিয়াটাকে বলা হয় পুনর্নবীকরণ। তাহলে এটা গেল প্রথম তিনটা আর, তাই তো, পরিমাণ হ্রাস করব, রিডিউস করব, পুনর্ব্যবহার করব মানে রিইউজ করব, আর হচ্ছে কি পুনর্নবীকরণ মানে রিসাইকেল করব। তাহলে এই যে রিডিউস, রিইউজ আর রিসাইকেল, এই প্রথম তিনটাকে বলা হয় 3R। তারপরে আরেকটা আরের ধারণা, সেটা হচ্ছে কি প্রত্যাখ্যান করব, তাই তো, মানে রিফিউজ করব। রিফিউজ করা মানে হচ্ছে কি প্রত্যাখ্যান, অতিরিক্ত দূষণ ছড়ায় যে পদার্থ, যেমন প্লাস্টিক, থার্মোকল, এগুলো পরিবেশে অতিরিক্ত পরিমাণে দূষণ ছড়াচ্ছে, তাই তো। তাই এই সমস্ত পদার্থকে আমাদের পরিত্যাগ করতে হবে যদি আমরা আমাদের পরিবেশটাকে রক্ষা করতে চাই। তারপরে আরেকটা ধারণা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, এটাকে হচ্ছে কি পুনরুদ্ধার মানে রিকভার বলা হচ্ছে। একে কী বলা হচ্ছে? রিকভার। তাহলে এই রিকভার মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পদার্থের অভ্যন্তরস্থ শক্তি, মানে প্রত্যেকটা পদার্থের ভেতরে তো কিছু শক্তি থাকে, সেই শক্তিটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার পুনরুদ্ধার আমরা করতে পারি। যেমন ধরো সবজি বা শস্যের যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেগুলোকে পচিয়ে আমরা সার তৈরি করতে পারি, সেগুলো থেকে জৈব গ্যাস তৈরি করতে পারি, তাই তো। তাহলে বর্জ্যের ভেতরেও যে শক্তি আছে সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আবার নতুন শক্তিতে রূপান্তর করা, এটাকেই বলা হচ্ছে পুনরুদ্ধার করা। তাহলে এই হচ্ছে 5R এর ধারণা। তাহলে 5R কি হলো? প্রথমে আসছে পরিমাণ হ্রাস মানে রিডিউস করা, পুনর্ব্যবহার করা মানে রিইউজ করা, পুনর্নবীকরণ মানে রিসাইকেল করা, প্রত্যাখ্যান মানে রিফিউজ করা, আর পুনরুদ্ধার মানে রিকভার করা, তাই তো। যদি 3R যদি প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে প্রথম 3টা লিখতে হবে, আর যদি 4R এর ধারণা আসে তাহলে প্রথম 4টা লিখতে হবে, আর যদি 5R আসে তাহলে এই 5টা ধারণা তোমাদেরকে লিখতে হবে। এরপর দেখো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, মানে বর্জ্য ব্যবস্থাপনা আমরা কেন করব, তাই তো। আমাদের চারিপাশে বর্জ্যের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, যদি এই বর্জ্যকে আমরা সঠিক পদ্ধতিতে, নির্দিষ্ট পদ্ধতিতে হচ্ছে কি ব্যবস্থাপনা করতে না পারি তাহলে কিন্তু পরিবেশে অনেক ক্ষতি হবে। যেমন কি কি ক্ষতি হবে দেখো, পরিবেশে বর্জ্যের পরিমাণ হ্রাস করা, এটা হচ্ছে কি এই হ্রাস করবার জন্য আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করা দরকার, না হলে পরিবেশে দিনের পর দিন বর্জ্যের পরিমাণ বাড়তেই থাকবে, ফলে পরিবেশের ক্ষতি হবে। তো এই পরিবেশের ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে বর্জ্যের পরিমাণ হ্রাস করতে হবে, এবং বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্যই বর্জ্য ব্যবস্থাপনার দরকার আছে। 2 নম্বর, পরিবেশকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত যদি রাখতে চাই তাহলেও আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করার প্রয়োজন আছে। 3 নম্বর, দূষণমুক্ত পরিবেশে জলবাহিত, বায়ুবাহিত রোগ হচ্ছে কি হ্রাস পাবে। যদি পরিবেশ দূষণমুক্ত হয়ে যায় তাহলে জলবাহিত যে সমস্ত রোগগুলো আমাদের হচ্ছে, পেটের অসুখ বা অন্যান্য রোগ, সেগুলো হচ্ছে কি অনেকটা কমে যাবে। বায়ুবাহিত রোগের পরিমাণও হচ্ছে কি আমাদের অনেকটা কমে যাবে। তাই রোগ অসুখ বিসুখের হাত থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে পরিবেশটাকে দূষণমুক্ত করতে হবে, এর জন্য বর্জ্য ব্যবস্থাপনার খুবই দরকার। 4 নম্বর, এর মাধ্যমে পার্থিব সম্পদ রক্ষা পাবে, মানে আমাদের পৃথিবীর যে সম্পদটা আছে যদি বর্জ্য ব্যবস্থাপনা করি তাহলে সম্পদটাকেও হচ্ছে কি আমরা রক্ষা করতে পারবো, এবং সম্পদ রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সঞ্চিত করতে পারবো সেই সম্পদকে, মানে যাকে বলে সুস্থায়ী উন্নয়ন করতে পারবো, মানে সম্পদের সঠিক ব্যবহার করতে পারবো, অব্যবহারটাকে আমরা রুখতে পারবো। 5 নম্বর, বর্জ্য থেকে পুনর্নবীকরণের মাধ্যমে ও পুনর্ব্যবহারের মাধ্যমে সম্পদ পুনরুদ্ধারের ফলে গচ্ছিত সম্পদের ভাণ্ডার রক্ষা পাবে। তাই তো, আমাদের পৃথিবীতে যে গচ্ছিত সম্পদ আছে সেই গচ্ছিত সম্পদের ভাণ্ডারকে যদি আমি রক্ষা করতে চাই, গচ্ছিত সম্পদ মানে যেটা পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত আছে, যেটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, তাহলে যেটা শেষ হয়ে যাবে, মনে করো তেল, কয়লা বা আরও অনেক দ্রব্য আছে, সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে অপব্যবহার করি, তাহলে সেই সম্পদটা খুব দ্রুত শেষ হবে। তাই সেই সম্পদটাকে যদি রক্ষা করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করা খুবই দরকার। আর লাস্ট, বর্জ্যের পুনর্ব্যবহারের দ্বারা সম্পদটাকে সৃষ্টিও করতে পারবো, নতুন সম্পদ সৃষ্টি করতে পারবো। একই দ্রব্য থেকে যখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন দ্রব্য তৈরি করছি তখন আমরা নতুনভাবে সম্পদ সৃষ্টিও করছি। তাহলে এই সমস্ত কারণে বর্জ্য ব্যবস্থাপনা করা খুবই দরকার। এছাড়া হচ্ছে কি এখানে আমরা কি জানবো, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, মানে আমরা যারা ছাত্রছাত্রীরা আছি
তাদের হচ্ছে কি কাজ, সেই কাজটা হচ্ছে কি এখানে আমরা দেখব। তো বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের একটা বিশেষ ভূমিকা আছে। কী ভূমিকা আছে? বাড়িতে ও স্কুলে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বন্ধ করতে হবে আমাদের। মানে এর ব্যবহারটা যত আমরা কমাতে পারবো এবং বন্ধ করে দিতে পারবো, তত হচ্ছে কি আমাদের পরিবেশটাকে দ্রুত রক্ষা করতে পারবো। তার পরিবর্তে কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করতে হবে, তাই তো? প্লাস্টিক বা থার্মোকলের পরিবর্তে কাপড় ও কাগজ ব্যবহার করার ব্যবস্থাটা আমাদের শিখতে হবে। 2 নম্বর, বর্জ্যের পুনর্ব্যবহার বৃদ্ধির ব্যাপারে সচেতন হতে হবে। তো আমাদেরকে সচেতন হতে হবে যে বর্জ্য পদার্থগুলো আমরা ফেলে দিচ্ছি সেগুলোকে আবার যাতে পুনর্ব্যবহার করা যায়। অনেক পদার্থ আছে যাকে আমরা ফেলে দিই, কিন্তু যদি আমরা চিন্তা করি, একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাবি, তাহলে সেই বর্জ্যগুলোকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। তো সেই ব্যবহার করার প্রবণতাটা আমাদের বাড়াতে হবে। 3 নম্বর, বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ভ্যাটে ফেলার সুঅভ্যাস করতে হবে। তাই তো? আমরা যারা ছাত্রছাত্রীরা আছি তারা কি করি, যেখানে সেখানে বর্জ্য ফেলে দিই, কিন্তু সেটা করব না। আমাদের একটা অভ্যাস তৈরি করতে হবে যে বর্জ্য পদার্থ নির্দিষ্ট ভ্যাটে, মানে ডাস্টবিনের যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে ফেলবো, তাহলে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 4 নম্বর, বর্জ্যের উৎস, কুপ্রভাব নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে নাটক, দেওয়াল লিখন, বিতর্ক সভা, আলোচনা চক্র প্রভৃতি প্রচারমূলক কাজ করতে হবে। ছাত্রছাত্রীরা এই কাজগুলো করতেই পারে বিদ্যালয়ে বা পাড়ায়। তারা হচ্ছে কি বর্জ্যের পরিমাণ হ্রাস করার জন্য বা মানুষের মধ্যে সচেতন বাড়ানোর জন্য নাটকের আয়োজন করতে পারে, দেওয়াল লিখন করতে পারে, বিতর্ক সভার আয়োজন করতে পারে, আলোচনা চক্রের ব্যবস্থা করতে পারে, পত্রপত্রিকায় লেখালেখি করতে পারে, ইত্যাদি একাধিক কাজ তারা হচ্ছে গিয়ে করতেই পারে। 5 নম্বর, নির্মল বিদ্যালয় অভিযান, স্বচ্ছ ভারত অভিযান। ভারতবর্ষের এগুলো বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন সময় এগুলো হয়ে থাকে। স্কুলেও হচ্ছে গিয়ে এগুলো হয়, নির্মল বিদ্যালয় অভিযান, স্বচ্ছ ভারত অভিযান। এই অভিযানগুলোতে ছাত্রছাত্রীদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তাহলেই হচ্ছে গিয়ে বর্জ্যের পরিমাণটাকে আমরা অনেক হ্রাস করতে পারবো। তার মানে বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের একটা বিশেষ ভূমিকা আছে। সারা পৃথিবীর ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে যদি এই কাজে এগিয়ে আসে, তাহলে আমরা পৃথিবীকে বা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দূষণমুক্ত করতে পারবো। তাই প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আবেদন, তোমরা পরিবেশটাকে বা তোমাদের ভবিষ্যৎকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য আরও হচ্ছে কি সচেতন হও এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। এরপর আমরা জানব গঙ্গাতে বর্জ্যের প্রভাব। মানে আমাদের ভারতবর্ষের অন্যতম প্রধান নদী ও পবিত্র নদী গঙ্গা, সেই নদী আজকে দূষিত। পৃথিবীতে মোট যে 5টা প্রধান দূষিত নদী আছে তার মধ্যে অন্যতম একটা দূষিত নদী হচ্ছে আমাদের ভারতবর্ষের গঙ্গা, তাই তো? কিন্তু এই গঙ্গা কি জন্ম থেকেই দূষিত ছিল? নিশ্চয়ই না। যতই হচ্ছে কি মানব সভ্যতা উন্নত হচ্ছে, নদীর ধারে শহর বা মানুষের কার্যকলাপ, কলকারখানা ইত্যাদি বাড়ছে, ততই হচ্ছে কি আমাদের গঙ্গা, পবিত্র নদী গঙ্গা দূষিত হয়ে যাচ্ছে, তাই তো? দেখো কি বলছে এখানে, গঙ্গার নিম্ন প্রবাহ ভাগীরথী, হুগলি বর্তমান বিশ্বের অন্যতম দূষিত নদী। মানে আমাদের যে গঙ্গা নদী তার নিম্ন প্রবাহকে, যেটা কলকাতার পাশ দিয়ে বয়ে গেছে, তাকে আমরা কি বলি? ভাগীরথী হুগলি বলি, তাই তো? তো এই ভাগীরথী হুগলি নদী পৃথিবীর মধ্যে অন্যতম দূষিত নদী। ওই যে বললাম, পৃথিবীর যদি 5টা প্রথম দূষিত নদী থাকে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আমাদের এই ভাগীরথী হুগলি। এই হুগলি নদী দূষণের প্রধান কারণগুলা কী কী, উৎসগুলা কী কী? এক হচ্ছে পৌর শহরের আবর্জনা। মানে এই ভাগীরথী হুগলি নদীর ধারে একাধিক হচ্ছে গিয়ে শহর, নগর, গ্রাম আছে, যেখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ নোংরা আবর্জনা এই গঙ্গাতে হচ্ছে গিয়ে চলে আসছে। এরপর আছে রাসায়নিক কারখানা গঙ্গার ধারে, সেখান থেকে নানা বিষাক্ত রাসায়নিক পদার্থ গঙ্গাতে আসছে। ধর্মীয় স্থান আছে প্রচুর, যেখান থেকে প্রতিদিন পূজার সামগ্রী ইত্যাদি গঙ্গার সাথে মিশছে। তারপর তৈল শোধনাগার আছে, সেখান থেকে বিষাক্ত বর্জ্য চলে আসছে। শ্মশান ঘাট আছে, সেখান থেকে মৃতদেহর দেহাবশেষ বা অন্যান্য সমস্ত জিনিসপত্র গঙ্গাতে এসে মিশছে। আছে কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রে বর্তমানে অত্যাধিক হারে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, তাই তো? কীটনাশক ব্যবহার করা হচ্ছে, সেগুলো ধুয়ে গঙ্গার জলে চলে আসছে। তো গঙ্গার জলে যে সমস্ত দূষণ হচ্ছে কি আসছে, সেই বর্জ্যের প্রকারগুলো কি কি আছে দেখো। এক হচ্ছে গৃহস্থালির আবর্জনা, শহরের যে ঘর বাড়ি তার সমস্ত আবর্জনা, পয় প্রণালী, গরম ও বিষাক্ত
গরম জল, অ্যাসিড, তারপরে বিষাক্ত ফুল, বেলপাতা, অন্যান্য পূজার সামগ্রী, কীটনাশক, রাসায়নিক সার, মৃতদেহ, অ্যাসিড, ব্লিচিং পাউডার ইত্যাদি একাধিক দ্রব্য হচ্ছে গিয়ে গঙ্গার জলে প্রতিদিন প্রতি মুহূর্তে এসে মিশছে, যার ফলে গঙ্গার জল আজকে দূষিত হয়ে পড়েছে। তো এই দূষণের প্রভাবটা কি, মানে এর ফল কি দেখা দিচ্ছে? বর্জ্য পদার্থ নদীগর্ভে জমে ভরাট হচ্ছে, মানে এই সমস্ত বর্জ্যগুলো এসে যে নদীতে পড়ছে এগুলো হচ্ছে নদীর গর্ভে চলে যাচ্ছে, সেখানে আস্তে আস্তে জমা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, ফলে নদীর গভীরতাটা কমে যাচ্ছে। আর নদীর গভীরতা কমে যাওয়ার কারণে বন্যার প্রকোপ বাড়ছে, তাই তো? মানে দুপার যখন বর্ষাকালে হচ্ছে নদীর গভীরতা কমে যাওয়ার কারণে বর্ষার জল যখন বেড়ে যায় তখন দুকুল ছাপিয়ে বন্যা হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং নাব্যতা কমে যাচ্ছে। নদীর গভীরতা কমে যাওয়ার জন্য নৌ চলাচলের যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাও হচ্ছে গিয়ে বাধা পাচ্ছে। এক সময় হচ্ছে গিয়ে বড় বড় জাহাজগুলো কলকাতা বন্দরে প্রবেশ করতে পারত, কিন্তু এখন নাব্যতা কমে যাওয়ার কারণে বড় বড় জাহাজ আর কলকাতা বন্দরে প্রবেশ করতে পারে না, তারা হলদিয়া পর্যন্ত আসে, তারপরেই তারা ফিরে যায়, তাই তো? তাই নাব্যতা কমে যাওয়ার কারণেই এটা হচ্ছে। তারপরে আরেকটা 2 নম্বর পয়েন্ট, জল দূষিত হয়ে ব্যবহার অযোগ্য হচ্ছে। গঙ্গার জল দূষিত হয়ে যাচ্ছে, এই জলকে হচ্ছে গিয়ে খাবারের কাজে বা কৃষির কাজে বা অন্যান্য শিল্পকর্মে আমরা ব্যবহার করতেও পারছি না। জলজ প্রাণীরা ও মাছ বিনষ্ট হচ্ছে, গঙ্গার জলে প্রচুর জলজ প্রাণী আছে, সেই প্রাণীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। বাস্তুতন্ত্র বিনষ্ট হচ্ছে, মানে গঙ্গার চারিপাশে যে একটা বাস্তুতন্ত্র আছে সেই বায়োলজিক্যাল ব্যালেন্সটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। 5 নম্বর, রোগ অসুখের সম্ভাবনাও বাড়ছে। এই গঙ্গার জলে স্নান করার কারণে বা গঙ্গার জল পান করার কারণে নানা রকম চামড়ার অসুখ, তারপরে পেটের অসুখ ইত্যাদি তো হচ্ছে কি, এমনকি ক্যান্সারও হচ্ছে গিয়ে হচ্ছে মানুষের। তো এর থেকে প্রতিকার পাওয়ার কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এর থেকে প্রতিকার পাওয়ার জন্য 2টি ব্যবস্থা হচ্ছে বিশেষভাবে আমরা স্মরণ করতে পারি। 1 নম্বর, গঙ্গাকে দূষণমুক্ত করতে 1985 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয়েছে। তাহলে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে এই প্রকল্পটা চালু করেছে গঙ্গা নদীকে দূষণমুক্ত করতে। তো কেন্দ্র সরকার 2014 সালে নমামি গঙ্গে পরিকল্পনাও হচ্ছে গিয়ে শুরু করে। তাহলে আরেকটা পরিকল্পনা শুরু করে নমামি গঙ্গে। কেন্দ্র সরকার এই পরিকল্পনায় প্রায় 20,000 কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেয়। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা আমরা একটু আগেই পড়লাম, গঙ্গাকে হচ্ছে গিয়ে দূষণমুক্ত করার একটা বিশেষ পরিকল্পনা। এই গঙ্গা অ্যাকশন প্ল্যানটা কি? 1985 সালে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করবার জন্য একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যা গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। তাহলে কবে শুরু হয়েছিল এটা? 1985 সালে আমাদের ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করবার উদ্দেশ্য নিয়ে এটা শুরু হয়। এর উদ্দেশ্য কী ছিল? নর্দমা ও খালের জল সরাসরি গঙ্গায় না ফেলা, মানে নদীর ধারে যে সমস্ত শহরাঞ্চলের নালা নর্দমাগুলো আছে, খাল বিল আছে, সেখানকার জল যাতে সরাসরি গঙ্গায় না আসে সেভাবে পরিশ্রুত করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা, এই উদ্দেশ্য নিয়ে এটা গড়ে ওঠে। কলকারখানার জল দূষণমুক্ত করে গঙ্গায় ফেলা। আর 3 নম্বর, ঘাটগুলি মেরামত ও সৌন্দর্যায়ন করা। নদীর ধারে গঙ্গার ধারে যে ঘাটগুলো আছে, স্নানের ঘাটগুলো, সেগুলোকে সুন্দর করা, মেরামত করা। শ্মশানগুলিকে বৈদ্যুতিক চুল্লি বসানো, হয়তো শ্মশানগুলিতে যেখানে এমনি মরা পোড়ানো হয় সেখানে হচ্ছে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে মরা পোড়ানোর ব্যবস্থা করতে হবে। গঙ্গার তীরে বসবাসকারী মানুষদের জন্য স্যানিটারি শৌচালয় নির্মাণ করতে হবে। গঙ্গার ধারে বহু মানুষ আছে, গ্রামগঞ্জ আছে, যাতে এখনও হচ্ছে কি ঠিকমতো শৌচালয় নেই, তারা হচ্ছে কি নদীর ধারেই শৌচকর্ম করে। তো সেগুলো বন্ধ করবার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে স্যানিটারি শৌচালয় নির্মাণের ব্যবস্থা করতে হবে। মানুষের সচেতনতাটাকে আরও বৃদ্ধি করতে, মানুষকে আরও বেশি সচেতন করতে হবে যাতে গঙ্গার জলকে দূষণমুক্ত করা যায়। আর গঙ্গার পলি অপসারণ করে নাব্যতা বজায় রাখা, গঙ্গার নিচে যে পলি জমে যাচ্ছে সেটাকে সরিয়ে দিয়ে নৌ চলাচলের ব্যবস্থাটাকে সঠিক রাখা, এই উদ্দেশ্য নিয়ে গঙ্গা অ্যাকশন প্ল্যানটা গড়ে ওঠে। এরপর দেখি আমরা এর গুরুত্ব ঠিক। এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যানটা, এর ব্যাপক গুরুত্ব আছে। কি কি গুরুত্ব আছে? পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করা সম্ভব হবে যদি এই প্ল্যানটা ঠিকঠাক মতো কার্যকর হয়। গঙ্গা যে পবিত্র নদী, তার যে বিশাল জলের ভাণ্ডার আছে, সেই জলটাকে আমরা পানীয় জল হিসাবে আমরা কি করতে পারি বলো? ব্যবহার করতে পারি। কারণ বর্তমানে ভূগর্ভের পানীয় জল আস্তে আস্তে জল স্তরটা নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সুতরাং সেই যে ঘাটতি পূরণ করতে গেলে গঙ্গার জলটাকে আমরা ব্যবহার করতে পারি। তার আগে আমাদের গঙ্গাটাকে পরিষ্কার করতে হবে। তার জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যান ব্যাপকভাবে হচ্ছে গিয়ে কাজ করে যাচ্ছে। 2 নম্বর, কৃষি ও শিল্পের ক্ষেত্রে জলের যোগান অব্যাহত রাখা সম্ভব হবে। আর জলপথে পরিবহন ব্যবস্থাও বজায় রাখা সম্ভব হবে যদি এটা করা যায়।
মাছ ও অন্যান্য প্রাণীরা রক্ষা পাবে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা পাবে, তাই না? তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান যদি ঠিকঠাক মতো কার্যকর হয় তাহলে আমাদের অনেক উপকার হবে। তাই আমরা আশা করি এই প্ল্যান যেন সরকার এবং মানুষ সঠিকভাবে কার্যকর করে, মানুষ এ ব্যাপারে আরও সচেতন হয়। তো পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে হচ্ছে কি বিশেষ কাজ করে যাচ্ছে। ক্যালকাটা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি CMDA নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে, যেমন 175 কিলোমিটার গঙ্গামুখী নালা বন্ধ করেছে, 25টি নোংরা জল শোধনাগার নির্মাণ করেছে, 24,000 শৌচালয় নির্মাণ করেছে, 20টি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসিয়েছে, 75টি নদী পার সৌন্দর্যায়ন করেছে। এই রকম একাধিক কাজ তারা করে যাচ্ছে। এই যে 1, 2, 3, 4, 5 এই যে 175 কিলোমিটার গঙ্গামুখী নালা বন্ধ করেছে, 25টি নোংরা জল শোধনাগার নির্মাণ করেছে, এইভাবে একাধিক কাজ তারা করে যাচ্ছে। আরও অনেক কাজ করেছে, আমরা হচ্ছে গিয়ে এখানে এতটুকুই জানলাম। তাহলে এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যান আমাদের টিকা হিসাবে একটু মনে রাখতে হবে। এরপর আমাদের বিশেষ পার্ট জেনে রাখো। এখানে আমরা একাধিক তথ্য জানি, বুঝি। তো তোমরাও হচ্ছে কি এই বিষয়টা নিশ্চয়ই হচ্ছে কি ভালো লাগে তোমাদের, তো আমারও হচ্ছে বলতে ভালো লাগে, কারণ এখানে আমরা অনেক নতুন নতুন তথ্য পাই। কি কি পাচ্ছি দেখো। স্বচ্ছ ভারত অভিযান 2014 সালে 2রা অক্টোবর চালু হয়। জাতীয় স্বচ্ছতা দিবস কোন দিন পালিত হয় জানো তো? 2রা অক্টোবর। এই যেদিন এটা শুরু হয়েছিল সেদিনই হচ্ছে কি জাতীয় স্বচ্ছতা দিবস পালন করা হয় প্রতি বছর 2রা অক্টোবর। আর কি দেখছি, বিশ্ব পরিবেশ দিবস সবাই জানি আমরা 5ই জুন। আর কি দেখলাম, ইনসিনারেটর কি জিনিস? বর্জ্য পুড়িয়ে ফেলার যে যন্ত্র তাকে বলা হয় ইনসিনারেটর। পাইরোলিসিস কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহন করার যে প্রক্রিয়া তাকে বলা হয় পাইরোলিসিস। আর কি দেখছি, WHO প্রতিবেদন অনুসারে প্রতি বছর 50 লক্ষ মানুষ দূষণে আক্রান্ত হয়। সারা পৃথিবীতে দূষণের কারণে 50 লক্ষ মানুষ নানা রোগ বিসুখে তারা আক্রান্ত হচ্ছে। বর্জ্য ফেলবার বিভিন্ন পাত্র তোমরা দেখেছো। সবুজ পাত্র যেটা থাকে, সবুজ ভ্যাট, সেখানে জৈব ভঙ্গুর বর্জ্য ফেলতে হয়, মানে তরকারির খোসা, শস্য যেগুলো পচে যাবে সেগুলো হচ্ছে গিয়ে ফেলতে হবে সবুজ ভ্যাটে। আর হলুদ আর নীল যে ভ্যাট থাকে সেখানে ফেলতে হয় জৈব অভঙ্গুর, যেমন কাঁচ, প্লাস্টিক, লোহা, এই সমস্ত পদার্থগুলো এখানে ফেলতে হয়। তাই তো এটা আমাদের জেনে রাখা দরকার। আমরা বিভিন্ন ভালো জায়গায়, হাসপাতাল বা অন্যান্য জায়গায় গেলে পরে কোন পাত্রে কোনটা ফেলবো সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সবুজ পাত্র দেখলে সেখানে কাগজ, প্লাস্টিক বা অন্যান্য যে কাগজ, সবজির খোসা, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা যেগুলো জৈব ভঙ্গুর, জৈব বিশ্লেষ্য, সেগুলো সবুজ পাত্রে ফেলবো। আর হলুদ আর নীল পাত্রে ফেলবো জৈব অভঙ্গুর, মানে প্লাস্টিক, হয়তো মোড়ক, তারপরে আরও অন্যান্য যে সমস্ত যে অণুজীব দ্বারা বিশ্লিষ্ট হয় না সেগুলো আমরা এখানটায় ফেলবো। আর দেখো, ইন্দোর ভারতের সবচেয়ে ক্লিন সিটি, ভারতবর্ষের সব থেকে পরিষ্কার শহর হচ্ছে ইন্দোর। তাহলে এই তথ্যগুলা, বিশেষ তথ্য আমরা জানলাম যা আমাদের জেনারেল নলেজটাকে বাড়িয়ে তোলে। তাহলে এই সমস্ত ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, তার পর্যায়গুলো মানে ফাইবার। আর শিখলাম বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। আর কি শিখলাম? বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রদের ভূমিকা, শিক্ষার্থীদের ভূমিকা। আর শিখলাম ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব। গঙ্গা অ্যাকশন প্ল্যান টিকা সম্পর্কে আমরা জানলাম। আর জানলাম জেনে রাখো বিশেষ তথ্য। তাহলে এই বিষয়গুলা আমরা এই ভিডিওতে শিখলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটা বন্ধুদের মাঝেও শেয়ার করো, যাতে তারাও এই লকডাউনের মাঝে উপকৃত হতে পারে একটু।